আপনি ভালো আছেন এই প্রত্যাশায় আমি শরীফুল ইসলাম আপনাকে স্বাগত জানাই স্টার নিউজের ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। গ্লোবাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্মের কথা বলি যেখানে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সাথে ডায়াসপোরাদেরকে কিভাবে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে যারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ কিংবা ইউকেতে থাকেন তাদেরকে কিভাবে বাংলাদেশে যুক্ত করা বা কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পররাষ্ট্র বিষয় কিংবা প্রযুক্তিগত বিষয় কিভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে দিতে পারি সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। আজকের এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরা এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন আহমদুল হক, ডায়াসপোরা সদস্য এবং প্রযুক্তি এবং দক্ষতা বিষয়ক আপনি একজন অভিজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আপনি ইউকে থেকে এসেছেন, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর কে এম হাসান রিপন, এক্সিকিউটিভ ডিরেক্টর স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম, ড্যাফোডিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দুজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত এই কারণ এমন একটা বিষয় স্কিলস, এমপ্লয়মেন্ট এবং ডায়াসপোরা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আলোচনায় ঢোকার আগে দর্শক আপনাদের কয়েকটি তথ্য দিতে যাই। আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তির কারণে হোক কিংবা আমাদের বিশ্বের প্রয়োজনে হোক দক্ষতা একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে, এবং এছাড়া আসলে বিশ্ব ব্যবস্থায় যেটা ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এগিয়ে যাওয়া বলেন, কোনোটাই সম্ভব না। বাংলাদেশ এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোর মধ্য দিয়ে আছে। বিশেষ করে এর কারণ হচ্ছে আমাদের প্রতি বছর প্রায় 22 লাখ ছেলে মেয়ে বাজারে আসে, কিন্তু তারা আসলে কতটা কর্মযোগ্য, দক্ষ হচ্ছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, এবং তার একটা ইফেক্ট আমাদের মাইগ্রেশনে আছে, ইন্টারনাল বিজনেসে আছে কিংবা কর্মসংস্থান আছে। এবং এক্ষেত্রে একটা বড় সুযোগও আছে। আমাদের সারা বিশ্বে যে 24 লাখ ডায়াসপোরা মেম্বার আছে তাদেরা বিশ্বের বিভিন্ন দেশে খুব ভালো ভালো জায়গায় কাজ করেন, তাদেরকে যুক্ত করে কিন্তু এই ইকোসিস্টেমটা একটা বিল্ড করা সম্ভব। সে কারণেই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরাদের সংযোগ নিয়ে। প্রথমেই আপনার কাছে আহমদুল হক, আপনার কাছে আসতে চাই। আপনি ইউকেতে থাকেন এবং ইউকে বা ইউএসএ বা যেটা বলি প্রথম সারির দেশ, তারা বিশ্বকে নেতৃত্ব দেন এবং দক্ষতা সেখানে একটা বড় জায়গা। আপনার জার্নিটা একটু শুনতে চাই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার ক্যারিয়ারটা বেশ লং, অলমোস্ট ওভার 35 ইয়ার্স ইন দিস ফিল্ড। সো আমি পড়াশোনা বাইরে করেছিলাম, স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটি করে আই কেম ব্যাক টু বাংলাদেশ। তো আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, তো ফ্যামিলি বিজনেসে 2-3 বছর করার পরে আমি ডিসাইড করলাম যে না, আই থিঙ্ক আই হ্যাভ টু গো অ্যান্ড ওয়ার্ক সামওয়্যার, যেখানে যে আমি নিজে শিখতে পারবো। এখানে প্রবলেম হয়ে যায় যে আমরা এসে মালিক হয়ে যাই, হ্যাঁ, কাজটা করতে। এটা কিন্তু অনেক দেখা যাচ্ছে বাংলাদেশে। সো এটার ব্যাপারে অনেক আমার চিন্তা ভাবনা আছে। তো এখানে আসার পরে আমি আই স্টার্টেড ওয়ার্কিং ফর ব্র্যাকের সাথে। ওদের অনেকে বোধহয় জানে না, ওরা অস্টিন থেকে ফিরে, হ্যাঁ, অস্টিন থেকে পড়াশোনা করেছে, হ্যাঁ, বাইরে থেকে ফিরে এসে এখানে আমি ফ্যামিলি বিজনেসে ছিলাম। তারপরে আমি ব্র্যাকে আই জয়েন। তো অনেকে জানে না যে এটা দে ওয়ার ইন দ্য গার্মেন্ট সেক্টর, দিস ওয়াজ ইন দ্য আর্লি 90s। তো গার্মেন্ট উঠছে, সো ইট ওয়াজ গ্রেট ফান। আমরা অলমোস্ট 30 ফ্যাক্টরিজ চালাতাম। আই ডেভেলপ লোকাল ফ্যাব্রিক্স অ্যান্ড এভরিথিং, বাট unfortunately they didn't pay well. এরপর তো আপনি ব্যাটে কাজ করেছেন। They didn't pay well, so yes. I decided to move to BRAC. But one thing that I learned from the whole thing is that আমাদের young people যারা কাজ করতে আসে, motivation is not an issue. ঠিক আছে না? একটা যদি স্মল স্টোরি বলি, যে আমার কাছে খুব ফানি লাগতো, বেরিয়ে গেছে যে অ্যাটেন্ডেন্স বোনাস একটা দেয়। আমি চাকরি দিয়েছি, কিন্তু কাজে আসলে তুমি যদি অ্যাটেন্ডেন্স করো তাহলে তোমাকে একটা বোনাস দেওয়া হবে, উইচ ইজ কাউন্টার একটা জিনিস হয়েছে। তো এনিওয়ে, সো আমি বলি অলমোস্ট 90% এই একটা ছোট্ট বোনাসের জন্য আসতো ওরা। তারপর ইউকেতে আপনি কিভাবে গেলেন ছোট্ট করে জানেন? তো এটা বলি, তো আমি এখানে বিএটিতে জয়েন করলাম। বিএটিতে এখানে আমি চাকরি আরম্ভ করেছি, এখানে রি ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারপরে I got promoted to Uzbekistan. I was area IT director for Central Asia, Caucasus and Tashkent, based in Tashkent. So I was there for almost 5 years. So that was a very big opportunity for a Bangladeshi to have that type of part of it. So I think I was quite successful. So amake ora promote korechilo as a global head of IT
for sales and marketing. So Based in UK. Based in UK. And I used to manage a development center of about 200 people. Okay. And I had huge budget. of একটা কোম্পানির একটা ডিভিশনে about 150 million pound-এর বাজেট ছিল আর কি। So ওইখানে developed various systems and I implemented in almost 24 countries within the BAT. ওকে, এরপর আমি যতটুকু আপনার গবেষণা করে এরপর আপনি বাংলাদেশে আবার এসেছেন, বাক্য প্রতিষ্ঠা করেছেন, এরপর নিজে অনেকগুলো প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশের সাথে কাজ করেছেন। এখন ইউকেতে কি করছেন বা এই সাথে একটু লিংক করে একটু প্রশ্নটা করতে চাই আমরা, যেহেতু আমাদের আলোচনার বিষয় দক্ষতা। হাউ ডু ইউ সি দ্য স্কিল ইকোসিস্টেম ইন দ্য ইউকে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 2006-এ এখানে ফিরে এসেছি বিএটিতে ছেড়ে, তখন ফ্যামিলি রিজনে আসছি। ডেসপোরা কিন্তু ডিফারেন্ট রিজনে আসে। হ্যাঁ, আমারটা ছিল যে আই এম দ্য অনলি সান অফ মাই মাদার, শি ওয়াজ অ্যালোন, তো আমাকে আসতে হতো প্রায়। তো এই আসা যাওয়া করে বললো যে হবে না এখানে, আই ওয়ান্টেড টু স্টার্ট আ বিজনেস হিয়ার। তো দুই দিকে থাকলে হবে না। সো আই আস্ক মাই ওয়াইফ টু গিভ মি 3 years একটা অপরচুনিটি টু বাংলাদেশে এসে কাজ করার জন্য। তো আমি তো সফটওয়্যার ডেভেলপ করেছি, প্লাস আমি আউটসোর্সিং করেছি ব্যাঙ্গালোরে। দ্যাট ইজ হাউ দ্য বাক্য ওয়াজ এস্টাবলিশড। ওটা অনেক আগে, হ্যাঁ, বাক্যর আগে। আমার লার্নিং তো হয়েছে ওখান থেকে। আর কল সেন্টার, বিপিও। এখন ইউকেতে কি করছেন? এখন আমি চলে গেছি 3-4 বছর আগে আমার হেলথ রিজনে। সো আমি এখন ওখানে আমার কনসাল্টিং আছে, অ্যান্ড প্লাস আই এম হেল্পিং ভেরিয়াস অর্গানাইজেশন বোথ ফ্রম বাংলাদেশ ইন সাম সাউথ ইস্ট কান্ট্রি to expand globally. Okay. In terms of how to get into a new market, and also to provide them specific investments. যেটা আমরা রিপন ভাইয়ের কাছে আসতে চাই, একটু ছোট করে গ্লোবাল স্কিলস পার্সপেক্টিভটা কি, কেমন, কনসিডারিং ডিজিটাল এভালুয়েশন বা হোয়াটএভার। সো আমরা কিন্তু গ্লোবাল স্কিলস আর বাংলাদেশের স্কিলসে কিন্তু we all have the curriculum. Everybody has the curriculum, everybody has the teacher. Is how we teach, how we have the people go and practice is one of the big backing up. I think you should be able to tell us more. For example, we were able to show Augmedics name ekta company ache Bangladeshe, ekta Bangladeshi owner who was the invested in Bangladesh. They are working with the doctors in the US directly. Okay. These are very specialist doctors. So এখানে ছেলেমেয়েরাই কিন্তু ওরা, সো দে আর ভেরি হাই এন্ড কাজ করা। ওকে, আমরা একটু এই স্পেসিফিক এক্সাম্পল আসবো। রিপন ভাই আপনার কাছে আসতে চাই। আপনি পিএইচডিও করেছেন এমপ্লয়েবিলিটি নিয়ে, আপনি ড্যাফোডিলের মতো বড় প্রতিষ্ঠান এবং স্কিল এন্ড এমপ্লয়মেন্ট নিয়ে এখন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। হাউ ডু ইউ সি বাংলাদেশ ইন টার্মস অফ স্কিল ডেভেলপমেন্ট, এমপ্লয়েবিলিটি, কিংবা মার্কেট যেভাবে আমাদের গ্লোবালি টেকনোলজির ফলে ড্রিভেন হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে কি অবস্থা দেখেন? খুবই খারাপ অবস্থা। কিরকম? আমাদের বাংলাদেশে স্কিল নাই, স্কিলটা নাই, স্কিলে কোনো গ্ল্যামার নাই। আচ্ছা, স্কিলে কোনো গ্ল্যামার না থাকার কারণে কি হয়েছে, স্কিল নিয়ে যে স্টোরিগুলো করা হয়, যে ব্র্যান্ডিংগুলো করা হয়, সেই ব্র্যান্ডিংয়ের সঙ্গে আপনি আপনার নিজেকে কখনো যুক্ত করবেন না। আমাদের এখানে স্কিল মানেই হচ্ছে আমার বাবা থাকবে না, আমার ঘরে খাবার থাকবে না, গ্রামের কোনো একজন মেম্বার এসে বলবে তোমার এত খারাপ অবস্থা, তুমি তাড়াতাড়ি ওখানে যাও। তো এখন এই অ্যাডের সাথে কে নিজেকে কানেক্ট করবে? এটা একটা মাইন্ডসেটই। সো এটা গেলে একটা পার্সপেক্টিভ বললাম। সেকেন্ড পার্সপেক্টিভ যেটা আপনি বললেন, আমাদের বাংলাদেশে আমরা ডিগ্রিকে বেশি এমফাসাইজ দিই। ডিগ্রি মানে হচ্ছে আমার কাছে এরকম পেপার থাকবে, অনার্স, মাস্টার্স, বিএসএস, এমএসএস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে এরকম পেপার থাকবে আর হাতে একটা পেন থাকবে, আমি মেমোরাইজ করব অ্যান্ড দেন আমি লিখবো, এবং আমি যে মুখস্থ করে লিখলাম এটার উপরে ইভ্যালুয়েট করে আপনি আমাকে ডিগ্রি দেবেন। ডিগ্রি দিয়ে বলবেন যে যাও এখন বাইরে গিয়ে কাজ খোঁজো। যদি মনে করেন, আমি একটু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনি বলেছেন, যে এটা কিন্তু ছেলে মেয়েদের জন্য না, এটা ফ্যামিলির একটা ইচ্ছা আছে যে সবাই যেন ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটি, এবং আমরা ছোটবেলা থেকে বলেছি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা ছাড়া আসে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু আমি তো মনে করি বাংলাদেশের ডাক্তারের যেই ইঞ্জিনিয়ারিংটা, যেই সিস্টেমটা, ওটাও যদি আমাদের মেইন স্ট্রিম এডুকেশনে থাকতো। কারণ ওখানে যে ইন্টার্ন করে, এমবিবিএস শেষ করার পরে যে ইন্টার্নটা করে, ওই ইন্টার্নটা কিন্তু 100% আপনার অথেন্টিক এবং হ্যান্ডস অন। যার ফলে কি হয়, ওই ইন্টার্ন করার পরেই কিন্তু তাকে দেয়া হয়
হাসপাতালে রুগী দেখবার জন্য। আমার মনে আছে আমার 2000 সালে ডেঙ্গু হয়েছিল, তো একজন প্রফেসর আসলেন, সঙ্গে তার অসংখ্য স্টুডেন্ট। আমি ওই সময়কার শুরুর দিকে ডেঙ্গু পেশেন্ট। এসে আমাকে ওই ইন্টার্নদের সামনে বলছে, দেখি আপনি জিহ্বা বের করেন। অ্যান্ড দেন আমি জিহ্বা বের করা অবস্থায় উনি আমাকে বলছে, ডাক্তার বলছে, দেখছো এই 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 হয়। উনি মানে হ্যান্ডস অন। এখন আপনি আমাদের বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, এখানে হ্যান্ডস অন কোথায়? অল মেমোরাইজেশন। এখন আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা আমার ফেভারেট। আমি কেন বলবো এটা আপনারা বুঝতে পারবেন। আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই জানি। 13 থেকে 16 বছর তার ডিগ্রি দেয়া হয়েছে তাকে। কে দিয়েছে ডিগ্রি? অ্যারিস্টটল। 3 বছরের ডিগ্রি। তাকে অ্যারিস্টটল শিখিয়েছে হাউ টু থিঙ্ক। নাও এখন তার বাবা জানে ফিলিপ দ্য সেকেন্ড যে তাকে যুদ্ধ ময়দানে গিয়ে তরবারি করতে হবে। তো এখন এই দায়িত্ব কে দিবে, কাকে দিবে? ফিলিপ বলল যে ওকে, আমি নিজেই তোমাকে তরবারি শেখাবো আর মাইন্ডসেট দেয়াবো যে তোমাকে জিততেই হবে, মানে রস্যই। এইটা চললো 16 বছর। 18 বছর বয়সে তাকে বাবা পাঠালো যুদ্ধক্ষেত্রে এবং হি ওন দ্য ব্যাটল। আমাদের বাংলাদেশে অ্যারিস্টটল আছে। আমাদের বাংলাদেশের প্রত্যেক প্রফেসর আমি মনে করি দে আর অ্যারিস্টটল। সমস্যা কোথায় তাহলে? ফিলিপ নাই। ওকে। আমাদের ফিলিপ নাই, হ্যান্ডস অন নাই, আমাদের স্কিলটা ইন্টিগ্রেটেড না আমাদের এডুকেশনের সঙ্গে। আপনি আমাদের কোনো ছাত্রছাত্রীকে দোষ দিতে পারবেন না, আমাকেও আপনি দোষ দিতে পারবেন না। ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট আপনি আমাকেও দোষ দিতে পারবেন না। এটা আমি যা শিখেছি আমার ব্যক্তিগত উদ্যোগে শিখেছি। সবার পক্ষে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া সম্ভব না। জি, এবং আপনার কাছে আবারও আসবো। উনি যে বাংলাদেশের কনটেক্সটটা বললেন, যেহেতু আপনি ইউকেতে থাকেন, আমি একটু পার্টিকুলারলি জানতে চাই হাউ ইউকে মার্কেট, পার্টিকুলারলি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর are dealing with developing the skills. What are the systems are there that really needed even in Bangladesh? So আমি UK আছে, Germany is another very big area. So আপনি যদি O level A level করেন না, O level এর পরে A levelটা is very difficult, and that is really sieving. Unless you are very good in A level তুমি ইউনিভার্সিটি যাবে না। সো ওরা কিন্তু স্কিলসে পাঠিয়ে দেয়। কিরকম? দে গো অ্যান্ড ডু অ্যাপ্রেন্টিসশিপ। আমাদের এটাও কিন্তু হ্যাঁ, ও লেভেল করেই তো ইন্টার্নশিপ চলে যায়। হ্যাঁ, অনেক সময় এ লেভেলও করে না, অনেক সময় এ লেভেল ছেড়ে। তো ওদের মানে আমাদের বাংলাদেশে কিন্তু এটা আছে, ভোকেশনাল ট্রেনিং বলি, কিন্তু এটার কি বলে প্রেস্টিজ নাই। ওইখানে সিস্টেমটাকে যেটা বললেন যে ওই সময় থেকে সে ইন্ডাস্ট্রির সাথে একটা সেতু বন্ধন করে, কেন করে, কিভাবে করে? এটা হলো একটা হলো ইন্ডিভিজুয়াল কমিউনিটিতে আছে, প্লাস কোম্পানিতে ওরা ইন্টার্নশিপ যায়, গভর্নমেন্ট সাপোর্ট করে। এখন নতুন একটা করেছে ইউকেতে, দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড $12,000 to be trained to the students. Really? So and then is it part of their policy? হ্যাঁ, they are doing that. এখন বাংলাদেশে আমি যেটা বলি যে আমাদের ওই ভোকেশনাল ট্রেনিং একটা চিন্তা হলো যে মিস্ত্রি হচ্ছে, ইলেকট্রিক, কিন্তু এটা যে কত অ্যাডভান্স হয়ে গেছে। আর আরেকটা প্রবলেম হয়েছে যে এই ভোকেশনাল ট্রেনিং যে পাঠালো, বাপারা বললো যে এখানেই বোধহয় আটকিয়ে গেল, আর তো ইউনিভার্সিটি যাবে না। তো এই ভোকেশনাল থেকে যেই ওর ক্রেডিট পেয়েছে সেটা যদি ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে পারতো তাহলে সে অ্যাটলিস্ট ক্যান গো ব্যাক টু দ্য নরমাল। আপনার কাছে একটু আসতে চাই, আমি একটা নিজের একটা অভিজ্ঞতা। আমি লাস্ট ইয়ারে 2025 আমি সুইডেনে গেলাম। সুইডেনে হঠাৎ করে সুইডেন স্টকহোমে হাঁটছি, সকালবেলা দেখলাম স্টুডেন্টকে নিয়ে দুজন টিচার সামনে হাঁটছে এবং জিজ্ঞেস করলাম যে এদেরকে নিয়ে কই যান। ওদেরকে বললো এদেরকে আমি গার্ডেনে নিয়ে যাচ্ছি এবং ওইখানে যে লেক নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদেরকে শেখাতে হচ্ছে কিভাবে পাবলিক এটিকেট মানতে হয়, কিভাবে মানুষের সাথে পাবলিকলি কমিউনিকেট করতে হয়, হোয়াট আর দ্য চ্যালেঞ্জ দে ক্যান ফেস ইন পাবলিক। উনি কারিকুলামের কথা বলেন, আর একটা দুর্দান্ত কথা বলছেন গভর্নমেন্ট সেটাকে ফ্যাসিলিটেট করে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে, গভর্নমেন্ট বাংলাদেশ আসলে কি করে বা করে না কেন? মানে ব্যাপার হয়েছে কি, আমার একটা গুড লাক বলতে পারেন, আমি কোনোদিন কোথাও অ্যাপ্লাই করতে ভয় পাইনি। দ্যাটস ওয়াই আমি কিন্তু সুইডেনে পড়াশোনা করেছি, আমি অস্ট্রেলিয়া সিডনিতে পড়াশোনা করেছি, আমি লন্ডন মেটার্স কারিকুলাম নিয়ে পড়াশোনা, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। আমি জানি যে আমার 3 বছরের গ্র্যাজুয়েশনে আমি কিভাবে করে ইন্ডাস্ট্রির সাথে আমাকে কানেক্ট করতে বাধ্য হয়েছি আমি। সো আমি যদি বলি ইউকে, সুইডেন, অস্ট্রেলিয়া আমাকে যে মাস্টার ট্রেনার বানিয়েছে, ইউ ওয়ন্ট বিলিভ, মানে আমার বাধ্য ছিলাম আমি প্র্যাকটিক্যালি, বিকজ তাদের সিস্টেমটাই এরকম, যেটা ভাই বললেন। নাও আমাদের বাংলাদেশের, আমি যেটা বললাম, আমাদের বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে ওই যে উনি যেটা বললেন, স্কিলটা মেইন স্ট্রিমের সাথে কানেক্টেড, ইন্টিগ্রেটেড। আমাদের বাংলাদেশে মেইন স্ট্রিমের সাথে
অ্যাড অন স্কিল। আর বাংলাদেশের মাইন্ডসেট শোনেন, আপনি রাতারাতি বাংলাদেশে সুইডেন ইনস্টল করতে পারবেন না, অস্ট্রেলিয়া পারবেন না, ইউকে পারবেন না। আপনাকে বাংলাদেশের বাংলাদেশের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কোনোদিন অ্যাড অনকে লাইক করে না। মনে করেন আমাকে আপনি একটা প্ল্যাটার দিলেন আর বললেন যে এইটা খাও, পাশাপাশি এখানে আরো 10টা ফুড আছে, তুমি অ্যাড অন হিসেবে নিতে পারো, প্রত্যেকটা দাম আছে। আমি বলবো ভাই আই এম হ্যাপি উইথ দিস, আমি খেয়ে চলে যাই, আমার ওগুলি দরকার নাই। আওয়ার স্কিল সিস্টেম ইজ অ্যাড অন বেসিস। তুমি এখানে করো, বাট আলাদাভাবে এক জায়গায় গিয়ে কমিউনিকেশনের উপরে ট্রেনিং নাও, ওইখানে এআই এর উপরে ট্রেনিং নাও। সো বাংলাদেশ যেখানে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে আমাদের ইয়াং পপুলেশন বেশি, যে সেখানে বাংলাদেশের নীতিতে স্কিল নাই। স্কিল ইজ দ্য ফিউচার, এই নীতি বাংলাদেশে নাই, গত 55 বছরে নাই। এই সরকার এসেছে, ওনারা যদি নীতিতে নিয়ে আসে, বাংলাদেশের নীতিতে যেটা থাকবে সেদিকেই বাংলাদেশের মানুষ। আপনি কোন ধরনের নীতির কথা বলছেন? স্কিল ইজ দ্য ফিউচার, স্কিলিং বাংলাদেশ। যদি এইটাই আমি যদি ধরি যে বাংলাদেশকে আমরা স্কিলিং বাংলাদেশ করব, সরকার যদি চিন্তা করে আমরা লেবার এক্সপোর্ট করব না, ফর এক্সাম্পল, উইথ ডিউ রেসপেক্ট টু অল দি হিউম্যান রিসোর্স আমি বলবো যে লেটস এক্সপোর্ট স্কিল। ইয়েস, বাংলাদেশের মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি বসে বলেন যে ফ্রম দিস ইয়ার উই উইল এক্সপোর্ট স্কিল, নট লেবার। রিয়েলিটি হচ্ছে আমি জাতিসংঘের অভিবাসন সংস্থায় কাজ করেছি, খুব ক্লোজলি মিনিস্ট্রি অফ এক্সপার্টেড ওয়েলফেয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্টার ফর কাজ করার সুযোগ হয়েছে। আওয়ার মাইগ্রেন্ট ইজ জাস্ট এ নাম্বার। ইয়েস, আই এগ্রি ভেরি অনেস্টলি। এবং তাদেরকে যে স্কিল, আপনি যদি এই যে টেকনিক্যাল ট্রেনগুলো জানেন, আমি খুলনাতে গিয়েছি, এখন এই প্রিন্টিং মেশিন শেখায়। অফকোর্স। সো আমরা একটু আরো ডিটেল দেবো, তার আগে আপনাদের ছোট্ট করে যে আমরা যে স্কিলগুলোর কথা বলছি, বর্তমানে যে এআই, মেশিন লার্নিং কিংবা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং বা হেলথ কেয়ার, কোন কোন স্কিলগুলো আসলে খুব বেশি দরকার? আপনার কাছ থেকে 1 মিনিটে খুব ভালো করে দেন আপনার কাছ থেকে। আচ্ছা, আমি নরমালি বলি, একটা ছেলে যে বিষয়ে পড়াশোনা করুক ইউনিভার্সিটিতে, সে পড়ুক, হ্যাঁ, পলিটেকনিক যে বিষয় পড়ছে পড়ুক, সাথে তার টিচাররা তাকে বলবে তোমার ক্যারিয়ার ট্র্যাক আমি তোমাকে বুঝাই, ক্যারিয়ার ট্র্যাক। সেই ক্যারিয়ার ট্র্যাক অনুযায়ী সে তার ওই পার্টিকুলার ক্যারিয়ার ট্র্যাকে সে হার্ড স্কিল নেবে। এখন যেটা হোক, সে কম্পিউটার শিখতে পারে, প্রোগ্রামার হতে পারে, পাইথন হতে পারে, দ্যাটস তার হার্ড স্কিল। হার্ড স্কিল লাগবে, হার্ড স্কিল ছাড়া আপনি মানে আগাতে পারবেন না। সেকেন্ড হচ্ছে তার ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসি মানে হচ্ছে, ভাই আই ডু নট ওয়ান্ট টু বিল্ড এনি এআই অ্যাপ্লিকেশন, রাদার আই শুড বি এবল টু ইউজ সাম এআই টুলস যেটা আমাকে সাপোর্ট দেবে, সেটাকে আমি ডিজিটাল লিটারেসি বলছি, যেটা আমাদের বাংলাদেশে নাই। আপনি যদি একটু যুক্ত করেন ওনার সাথে। আমি স্কিলস এটা আছে, বাট আমি আরেকটা জিনিস অ্যাড করবো, স্পেশালি ইন দ্য সার্ভিস সেক্টরে, কমিউনিকেশন স্কিলস। ওকে, সফট স্কিলস, হাউ টু রাইট, হাউ টু স্পিক। থেকে আমরা সফট স্কিলস, ল্যাঙ্গুয়েজ কথা বলছি না, এটা একটা you have a confidence, presentation skills, একজন কিছু বললো সেটাকে একটু সামারাইজ করা। আমি খালি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে আমরা তো বলি থার্ড ল্যাঙ্গুয়েজ দিব, আমাদের এই সার্ভিস সেক্টরে ওয়ান অফ দ্য বিগেস্ট রিকোয়ারমেন্ট ইজ বাংলা স্পিকিং। আমরা বাংলা পাই না, পড়তেও পারি না, হ্যাঁ লিখতে পারে না, আপনার স্পেলিং ভালো করে। আপনি কি স্টুডেন্টদের দোষ দিবেন? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু আলোচনা দীর্ঘ আরো একটু ইনডেপথে ঢুকবো। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা আলোচনা করছি দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরাদের সংযুক্ত নিয়ে। আমরা একটু বিরতিতে দিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। দর্শক, আপনাদের আবারও স্বাগত দেবো গ্লোবাল বাংলাদেশে। আমরা আলোচনা করছি স্কিলস, কর্মসংস্থান এবং ডায়াসপোরাদের সংযুক্ত নিয়ে। আমরা আলোচনা করছিলাম খুব কি স্কিল দরকার। এই স্কিল আমরা জানি যে বাংলাদেশের আমাদের যে ইকোসিস্টেম, যেটা আপনি বলছিলেন, যে এটা আসলে শুধু যারা পড়ছে তাদের বিষয়টা না, যারা পড়াচ্ছে সরকার সবরের বিষয়। এবং সেক্ষেত্রে গ্লোবালি আমরা দেখেছি, বিশেষ করে গ্লোবাল বাংলাদেশ থেকে আমরা গবেষণা করেও দেখেছি, যারা ডায়াসপোরা মেম্বার আছে দে ক্যান প্লে এ বিগ রোল। স্টার্টিং ফ্রম ইউ কেম রিপন, যে আপনি যেহেতু অস্ট্রেলিয়া, ইউকে কিংবা সুইডেনে পড়েছেন, এবং ইউ আর কানেক্টেড গ্লোবালি, অনেক প্ল্যাটফর্মের সাথে আপনি জড়িত, বাংলাদেশের ডায়াসপোরা মেম্বারদেরকে আপনি কোন কোন জায়গায় দেখেন এবং তাদের কি কি স্কিল সেট আছে এবং তারা বাংলাদেশে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? লুক, নলেজ, এক্সপেরিয়েন্স, ইনভেস্টমেন্ট, এই তিনটা স্ট্রেট জায়গাতে ডায়াসপোরা আমাদেরকে বাংলাদেশকে হেল্প করতে হবে, বিকজ দে হ্যাভ সিস্টেমের কথা যেটা আমরা বললাম, এই উন্নত সিস্টেমে তো তারা থেকেছে,
প্লাস তারা বাংলাদেশি বা তাদের অরিজিন বাংলাদেশি, রাইট? সো দে নো বাংলাদেশি মাইন্ডসেট অ্যাজ ওয়েল। জাস্ট এটাকে এখন তাদের নলেজ দিয়ে কানেক্ট করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা ওই মার্কেটে তারা কাজ করেছে, দে হ্যাভ এক্সপেরিয়েন্স, দেন দে ক্যান অলসো ব্রিং ইনভেস্টমেন্ট। বাট যেটা সমস্যা হয় ডায়াসপোরাদের দ্বারা আমরা র্যান্ডম ইনিশিয়েটিভ পাই, আমি এটার এগেনস্টে। সিস্টেমেটিক ইনিশিয়েটিভে যদি আমাদের সরকার যদি ওনাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে পারেন বা তাদের এক্সপেরিয়েন্স পান, র্যান্ডম স্কিল ক্যানট বি আ প্রজেক্ট। বাট বাংলাদেশে আনফর্চুনেটলি আপনিও কাজ করেছেন ডেভেলপমেন্ট সেক্টরে, আমিও দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের বাংলাদেশে স্কিলকে সবসময় কনসিডার করা হয় ইটস আ প্রজেক্ট, বাট ইটস নট আ প্রজেক্ট। এবং আপনার কাছে আপনার অভিজ্ঞতা, যেহেতু আপনি একজন ডায়াসপোরা মেম্বার, হাউ ডু ইউ সি হোয়াট আর দ্য স্কিলস দ্যাট ইউ হ্যাভ, ইউ অ্যান্ড আদার্স, অ্যান্ড হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট, এবং হোয়াট আর দ্য চ্যালেঞ্জ? ভাই তো বললেন যে এটা স্ক্যাটার্ড, বাট আপনার অভিজ্ঞতা বল, আপনি এসে কি ঠিকভাবে করতে পারেন? সো আমার এক্সপিরিয়েন্স, আমি ছিলাম দ্য আদার সাইড অফ দ্য টেবল। ইয়েস, ইজ টু গিভ ওয়ার্ক টু ডিফারেন্ট পিপল, চাকরি করার জন্য। সো what the company looks for, the company looks for a person who is able to change and learn. So আমাদের কিন্তু এখানে শেখার পরে ভাবে যে আমরা সব কিছু জেনে গেছি, আর কিছু শেখার নাই, এন্ড অফ ইট। সো ইটস এ লার্নিং প্রসেস তো সবসময় আছে, এইটা একটা দরকার আছে। আমরা, সো আমি যদি একটা এক্সাম্পল নিই, এখানে যেসব কোম্পানিগুলি সেট আপ করেছি, যে আমরা যখন একটা রোল প্রোফাইল দিয়ে চাকরি ডাকি, 100 জন আসার পরে আমরা বোধহয় 5 জন নিতে পারি ম্যাক্সিমাম। And they are all graduate degrees and everything. So উনি যেটা বলছিলেন যে স্কিলসটা নাই, they have academic background, মেমোরাইজড নলেজ আছে। তো এখন এবং আমাদের কোর কারিকুলাম যেগুলো কোর, সেগুলোই আমাদের বাংলাদেশে এক্সট্রা আর এক্সট্রা কারিকুলার, মানে যেই কারিকুলার থেকে সে অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল নলেজ পায়, সেটাই আমাদের বাংলাদেশে এক্সট্রা কারিকুলার। সো হু ওয়ান্টস এক্সট্রা? এক্স্যাক্টলি, এটা ভেরি ট্রু, করতে চায় না। বাট বাংলাদেশের ছেলেমেয়েরা যারা আছে, দে ক্যান অল বি স্কিলড, they how have we the can ability, contribute, like personally? they have the ability. So diaspora যারা আসবে, they cannot sit in the UK, USA বসে এক্সপেক্ট করবে যে বাংলাদেশে আমি বলবো সব হয়ে যাবে। You have to be here, you have to be here. বাট ধরেন এখানে আমার একটা আর্গুমেন্ট আছে, ধরেন যে গুগলে কাজ করে কিংবা মাইক্রোসফটে কাজ করে, কিংবা কথার কথা জান ইউকেতে আমি জানি 7 থেকে 8 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে, তারা কি চাইলেই বাংলাদেশে কাজ করতে পারবে? দে হ্যাভ এ হিউজ পটেনশিয়াল, যেটা ইন্ডিয়া করছে, পারবে না। তো তাদেরকে কিভাবে আমরা যুক্ত করতে পারি? ওকে, সো আপনি মানে আই হ্যাভ আপনি গুগলের নাম দিয়েছেন, অনেক বাঙালি অনেক জায়গায় আছে। দের ইজ এ ফেমাস বাংলাদেশি যে ওয়ার্ল্ডের টপ মেডিকেল ডিভাইস, ওমর ইশরাকের নাম শুনেছেন? জি জি জি, ইয়েস। সো ইজ এ বাংলাদেশি, হি ইজ দেয়ার, হি হ্যাজ বিন ট্রাইং টু ডু মেডিকেল সাইডের পার্ট অফ ইট। তো পয়েন্ট সেটা না, পয়েন্ট হলো যে আমাদের ডেসপোরা যারা আছে এখানে, তো আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট সিচুয়েশনে যে আমি একটা ইনভেস্ট করলাম, ওইটাকে ইনভেস্ট হচ্ছে বাংলাদেশে। এখানে ইফ দে হ্যাভ দ্য স্কিলস, দে হ্যাভ দ্য মার্কেট, দে হ্যাভ টু কাম। এইটাই আমাদের প্রবলেম, যে ওরা এক্সপেক্ট করছে, অ্যান্ড দ্যাটস কারেক্টলি, যে আই উইল গেট স্কিল পিপুল থাকবে, আমি যাব, আমি হায়ার করব, দে হ্যাভ দ্য ওয়ার্কিং এথিক্স আছে, কিন্তু ওইটা ওরা পায় না, অ্যান্ড দে বিকাম ভেরি ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে না? কিন্তু অপরচুনিটি অনেক আছে। আমি কিন্তু এসেছিলাম 3 বছরের জন্য, আই এম হিয়ার, আই হ্যাভ ডান মেনি লার্জ প্রজেক্টস। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যানট ডু ইট অ্যালোন। সবাইকে নিয়ে আসতে হবে। যেহেতু অ্যালোন একটা কোলাবোরেশন ইকোসিস্টেমের একটা কথা আছে, আপনার এই যে স্কিল যেটা আপনি শুরু করেছিলেন, যে ডায়াসপোরা তাদেরকে দক্ষতা আছে, হয়তো বা টাইম নাই, কিংবা মানি আছে, কিংবা ইনিশিয়েটিভ আছে, হাউ ক্যান উই কানেক্ট দেম উইথ বাংলাদেশ? বাংলাদেশের প্রথমত আমি বলবো যে, যেমন আমরা যেটা করছি, ফর এক্সাম্পল আমরা ড্যাফোডিলে যেটা করছি, আমি যেহেতু আমার এটার উপরেই আমার দীর্ঘদিনের আমি যেটা করেছি, আমরা আমাদের নিজেদের ইন্টারনাল ইকোসিস্টেমকে আমরা ঢেলে সাজিয়েছি। এবং সরকারের ইকোসিস্টেমের স্ট্রেনথেন করার টাইম নাই, এখন আমরা তো আর বসে থাকতে পারি না। সো আমরা যেটা করেছি, আমরা আমাদের ইন্টারনাল ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের যেই ইনস্টিটিউটগুলো আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং পলিটেকনিক, এটাকে একটা করেছি। সেকেন্ড, এটার সাথে আমরা আমাদের যে অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটগুলো আছে, যারা স্কিল দেয়,
সেটা আমরা এক করেছি। আমাদের নিজস্ব কিছু প্লেসমেন্ট প্রোভাইডার আছে, যেই অর্গানাইজেশনগুলো প্লেসমেন্ট সাপোর্ট দেয়। আর ওই পাশে রেখেছি যারা ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে, যেমন জাপান, চায়না, কোরিয়া, যে ল্যাঙ্গুয়েজগুলোতে আমাদের আছে, ইভেন অ্যারাবিক। এই চারটাকে আমরা একসাথে করেছি। মাঝখানে রেখেছি ভাই তুমি কি জব করবা না বিজনেস করবা, সো তার দুইটার জন্য আমরা দুইটা ইনকিউবেশন রেখেছি। তোমার যদি জব যেতে তুমি এই ইনকিউবেশনে বসো, তুমি যদি বিজনেস করতে তুমি এই ইনকিউবেশনে বসো। এই যে ইন্টারনাল আমরা করেছি, এখন আমরা কি করেছি, আমাদের একটা পলিটেকনিককে আমরা বলেছি যে ডে 1 থেকে ও ও ও ভর্তি হবে এটা জেনে যে ও এডুকেশন, স্কিল, এক্সপিরিয়েন্সটা পাবে কেন, একটা ওয়ার্ক স্টেশনের মধ্যে বসেও কাজ করবে। ধরেন বাংলাদেশের আমার স্টুডেন্ট আমার থেকে ট্রেন করা এডুকেশন এবং স্কিল আপনার জন্য কাজ করবে, আপনি লন্ডনে আছেন। সো এই যে আপনাকে সার্ভিস দিতে গিয়ে ওর একটা এক্সপিরিয়েন্স হবে, দেন ওই এক্সপিরিয়েন্সটাকে সে সেল করবে থ্রু আওয়ার সার্ভিস, সে প্লেস হওয়ার জন্য। এরকম একটা মডেল আমরা করেছি, অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড লাস্ট ইয়ার জুন থেকে আমরা করেছি। অ্যান্ড আই হোপ যে আমাদের 1 বছর লাগবে হয়তো, দেখি এটা কাজ করে কিনা। সো এই যে ট্রায়াল অ্যান্ড ইরোরটা, এটা আমরা আমাদের ইসে থেকে করছি। এখন আমরা কি করছি, আমরা ভাইদের মতো মানুষদেরকে আমরা ইনভাইট করছি, কাম অ্যান্ড সি আওয়ার ইকোসিস্টেম। বাট তুমি স্কিল লোক আছে সেজন্য এসো না, তুমি আসবা তুমি স্কিল বানানোর জন্য আসবা, বিকজ তুমি ওখানে স্কিল হয়েছো। মোস্ট অফ দ্য ডায়াসপোরাস এখানে আসে স্কিল লোক নিয়ে আমরা এখানে করব, অথবা ট্রেনিং দিয়ে করব। বাংলাদেশের ট্রেনিংটা বর্তমানে যে ট্রেডিশনাল ট্রেনিং সিস্টেম সেটাতে হবে না। জি, এবং আপনি যদি একটু অ্যাড করেন, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। Very true. They have to come and invest their time, energy, opportunity অনেক আছে। আমরা যতই বলি না মেশিনে চলে গেছি, রোবটিক চলে গেছি, হিউম্যান পার্টিসিপেশন উইল বি রিকোয়ার্ড, স্পেশালি ইন দ্য বাংলাদেশ কনটেক্সে। যদি লোকালি দেখেন, we are at least 20 years away from all these things. আমরা এখন বেসিক নিডে আছি, and there is a lot of opportunity. So আপনি যেটা বললেন যে they have to have the skills to be able to go and work. আপনি যে ওরা আসে, you have to create the skills, and that's so important. না, আমার But এখানে আমাদের যে জি, সরি আমি এখানে যেটা হচ্ছে যে মানে আমার একটু এই ডেভেলপমেন্ট যারা করে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, অনেক টাকা দেয়, কিন্তু দে অল হ্যাভ ভেরি সিমিলার প্রোগ্রামস। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্কিল ইজ আ প্রজেক্ট। আপনি তো আইএলওতে কাজ করেছেন, ইটস আ টিক ইন দ্য বক্স। হ্যাঁ, এত ঘন্টা করতে হবে, এই করতে হবে, এত টাকা দিব, এত টাকা দিব। 45% of that cost goes into administrative cost. না, আপনারা যে দুজন একটা কথা বলেছেন, যারা ডায়াসপোরা আসবে তাদের ওই মেন্টালিটি নিয়ে আসবে। আমি যদি একটু কয়েনের ওই পাশ থেকে একটা প্রশ্ন আপনাদের করতে চাই। কথার কথা, ইন্ডিয়া এবং চায়নার মডেল আমি ইন্টেন্সিভলি আই হ্যাভ রিসার্চড অন। ইন্ডিয়া চায়না এখন কি করছে, তাদের ডায়াসপোরা মেম্বার যদি ধরেন ইউএসএতে বসে $10,000 পায়, সে বলে ভাই তোমাকে আমি $12,000 বেতন দেবো, বাংলাদেশে ইন্ডিয়া এসে কাজ করো। দেয়ার পলিসি ইকোসিস্টেম আর ওয়েলকামিং ফর দ্য মেম্বার লাইক হিম। এয়ারপোর্টে আসলে তারা ওয়েলকামিং পায়, কোনো একটা কিছু করতে চাইলে ওয়ান স্টপ সলিউশন, যেটা বিডার মতো প্রতিষ্ঠান করে। ওই অ্যাঙ্গেলে প্রশ্নটা, ধরেন আপনার ইচ্ছা আছে, আগ্রহ আছে, ধরেন আমি ইউএস এর একজন ব্যবসায়ী, আমার আগ্রহ আছে বাংলাদেশে করে, কিন্তু আমি যখনই চিন্তা করি এয়ারপোর্টে নাম্বার 1 লাগেজ মাইরা দেবে কিনা, আমি একটা জায়গায় যাব ব্যাংকে কিনা ফাইন্যান্স, ওটা কতক্ষণ সময় নেওয়া, বাট আমি কোনো একটা ইনভেস্টমেন্ট আমার টাকায় উধাও হয়ে যায় কিনা, এই জায়গার প্রেক্ষাপটে সরকার কি করতে পারে, এই জিনিসটা একটু আমরা জানতে চাই। আমি বলতে আপনি যেহেতু বেশি বেশি বিদেশ থেকে আসেন, আপনি বলেন। I don't know, আমি সরকার কি করতে পারে, we always looking for সরকার। Yes. I think anyone, anything, ecosystem. So what they have to do is, একটা যে ডায়াসপোরা আসবে তার ফ্যামিলি আছে। জি, আমি এখন নানা হয়ে গেছি, সো আই হ্যাভ নো প্রবলেম এভরিবডি। বাট যারা আসবে ইন দ্য 30s, 40s, 50s, যারা আসবে, দে হ্যাভ চিলড্রেন। হ্যাঁ, সো ডু ইউ হ্যাভ আ প্রপার স্কুল হিয়ার? ডু ইউ হ্যাভ রাইট এনভায়রনমেন্ট? বাচ্চাদের কোথাও যে খেলতে পারছে নাকি, এইগুলি কিন্তু নাই। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। ইন্ডিয়াতে যেরকম ডায়াসপোরাই কিন্তু ফিরে এসছে। হ্যাঁ, এই যে আপনি বললেন $10,000 তো $12,000, আমাদের তো সম্ভব না সেটা দেওয়া, ঠিক আছে না? মাইন্ডসেটটা কি আছে কিনা? হ্যাঁ, মাইন্ডসেট আসার জন্য আপনি তো সরকারের করেছেন। হ্যাঁ, আমার কথা হলো যে ইউ হ্যাভ টু কাম, আই হ্যাভ কাম, হ্যাঁ, আদার্স ক্যান কাম, বাট তখন ওই ফ্যামিলিকে রেখে আসতে হয়। হ্যাঁ, এখনো ওই এনভায়রনমেন্টটা হয়নি বাংলাদেশে, যেখানে ওরা এসে এখানে থাকবে। মেডিকেল সার্ভিসেস ইজ ভেরি ব্যাড। একটা হসপিটালে যেতে লাগে 1 ঘন্টা, ইমার্জেন্সিতে। তো দিজ আর অল, হ্যাঁ, তো এটা খালি স্কিলস আমরা ঠিক করলে হবে না। দেয়ার আর আদার মিনিস্ট্রিজ, দেয়ার আর আদার থিংস দ্যাট হ্যাজ টু সাপোর্ট, দ্যাট ইজ নট দেয়ার।
আর ভেরি মাচ ঢাকা সেন্ট্রিক হয়ে গেছে। আমাদেরকে এখন করতে হবে সব কিছু ডেভেলপমেন্ট করতে হবে অ্যাজ এ ডিস্ট্রিক্ট। না, তবে আমাদের এখানে ভাইয়া যেটা হচ্ছে কি যে আমাদের এখানে আসলে ডায়াসপোরা সবাইকে একভাবে মাপলে তো হবে না। different. ধরেন কেউ গিয়েছে কাজ করতে, শ্রম দিতে, কেউ গিয়েছে পড়তে, কেউ গিয়েছে ব্যবসা করতে, কেউ এখানে পার্মানেন্টলি থাকছে। সেটেল। সো আমাকেও চিন্তা করতে হবে যে আমি কোন গ্রুপের কাছ থেকে কি চাই। এক্স্যাক্টলি। এইটা যদি আমাদের ডিফাইন না থাকে, আমি যদি সবাইকে এক বাস্কেটে ফেলি, তখন তো ভাইয়ার এই কথা আসবে, তাহলে আমি তো পার্মানেন্ট সেটেলমেন্ট আমি ওখানে করেছি, আমি এখানে এসে স্কুল পাবো কই? ও তো আসবেও না, কিন্তু আমি ওর কাছ থেকে যেটা চাই সেটা আমি নিচ্ছি কিনা। যিনি শ্রম দিচ্ছেন, ধরেন মিডল ইস্টে যে ভাই শ্রম দিচ্ছেন, তাকে কি আমরা রিস্কিল করার সুযোগ দিচ্ছি কিনা? তাকে, সে তো বাংলাদেশে ছুটিতে আসে, তো সে যখন ছুটিতে আসে তাকে কি আমরা রিস্কিল করার সুযোগ দিচ্ছি কিনা? সে যদি রিস্কিল বা আপস্কিল করে যদি সে আবার ফেরত যায়, গিয়ে কাজ করে, তার টাকার ভলিউমও বেড়ে যাবে। দিন শেষে কিন্তু ওই ভাইটা বাংলাদেশে এসে ইনভেস্ট করেই। ইভেন এটার সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করতে, পার্টনারশিপ ইজ দ্য কি, গ্লোবাল পার্টনারশিপ। যেমন রিসেন্টলি ইন্ডিয়া এআই সামিট হলো, ইউ প্রবাবলি ফলোড দ্যাট, এবং ওইখানে প্রায় 25 জন শুধু রাষ্ট্রপ্রধানরাই আসছে, এবং গ্লোবালে যত বড় ইনভেস্টর, টেক ইনভেস্টর এসেছে, এবং ওইখানে ইন্ডিয়ার গভর্নমেন্ট বলেছে আমি ইনভেস্টমেন্ট দিব, তুমি আসো। রাইট। সো সেই জায়গাটা স্কিল ইজ দ্য ফিউচার। তো সেই জায়গাটায় বাংলাদেশ, আমি বলছি না বাংলাদেশ একাই করবো, আপনি এসে করবেন, যে স্কিল যে এই যে মার্স বা কোঅর্ডিনেশন, যা ড্যাফোডিল আপনারা শুরু করেছেন, মডেলটা কেমন হইতে পারে? মানে ব্যাপারটা যেটা হচ্ছে কি, ধরেন আমরা একটা মডেল আমরা করেছি, এখন জিনিসটা যেটা হচ্ছে যে এটা পলিসিগত বিষয়। যেমন ধরেন ইন্ডিয়ার কথা যদি বলেন, ইন্ডিয়ার পলিসির মধ্যে আছে স্কিল ইন্ডিয়া বানাবে তারা। ইয়েস। চায়না ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, সিঙ্গাপুর ফিউচার স্কিল, জার্মানি ডুয়েল এডুকেশন, সকালে পড়ো বিকেলে কাজ করো। তো এই যে পলিসি, এখন আমি যখন জার্মানি গিয়ে যখন আমি ওদের সাথে কথা বলেছি, দেখছি সকালে পড়ছে বিকেলে কাজ করছে। গার্ডিয়ান পলিসির সঙ্গে একমত, সরকার একমত, ইন্ডাস্ট্রি জানে ওই ইনস্টিটিউটকে আমার ভ্যালু দিতে হবে, বিকজ দিন শেষে ওর কাছে আমার যেতে হবে, বিকজ ওর কাছে দক্ষ লোক আছে। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো জানেই তো, কারণ অধিকাংশ ইন্ডাস্ট্রির মালিকরাই তো বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, তো তারা জানে আমার এখান থেকে কি বেরোচ্ছে, অথবা আমি ওরে কি ডাকবো। মানে ব্যাপারটা মানে, বাট আপনি যে ইন্টারেস্টিং যে এক্সাম্পল করে দিলেন, চায়না, সিঙ্গাপুর, জার্মানি, তারা তো সবাই মানুষ, আমরাও মানুষ, তারাও সরকার চালায়, আমরাও চালাই, এটা তো মানে এক্সপ্লোর করা। তবে কেন হচ্ছে না? আমি একদিক থেকে আশাবাদী। কোন দিক থেকে বলে, আমি রিসেন্টলি জেনেছি যে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী, ওনার পিএইচডি টিবেটে। Yes, that is a good sign. এখন এইটা একটা গুড সাইন যে যেহেতু মন্ত্রী মহোদয় নিজেই টিবেটের উপরে পিএইচডি করেছে, অ্যাট লিস্ট ফর দ্য সেক অফ হিজ পিএইচডি। And we have some good look. ফর এক্সাম্পল আমরা বলতে পারি মাহাদি আমিন, ওনরা তো মাহাদি আমিন সাহেবকে আমি নিজে কথা বলেছি ওনার সাথে, এবং আমি দেখেছি যে উনিও স্কিল। এখন হয়েছে কি ভাইয়া, আমরা তো প্রতিবারই আশা করি, এই সরকারের অনেকগুলো জায়গাতে দেখছি যে দে আর ভেরি মাচ ফোকাসড। তাদের যেই ইশতেহার, সেখানেও তারা স্কিলের কথা বলেছে। আমি নিজে ব্যক্তিগত কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে 1 কোটি জবের যখন কথা বললো, 1 কোটি জবের সাথে 1 কোটি লোককে দক্ষর কথাটাও তারা বলেছে, যে দক্ষ করে জব দিবে, বিএনপি দক্ষ করবে দেন জব দিবে, ওই ইশতেহারের সময় বলছে। ইটস ভেরি গুড সাইন। প্রত্যেকটা আমি প্রত্যেকের ইশতেহার নিজেও পড়েছি, সবাই আমি জামাতেরটাও আমি দেখেছি, বিএনপিটা দেখেছি, অন্য এনসিপিও, তারা সবাই দক্ষতার দিকে। এটা আমাদের জন্য একটা গুড সাইন যে হয়তো এই যে 45 বা 60 দিনের সরকার এখন পর্যন্ত মানে বয়স হয়েছে, 180 দিনের ইনিশিয়াল রোডম্যাপ, 180 দিনের ইনিশিয়াল রোডম্যাপ, ওনারা যদি একটা ইন্টার মিনিস্ট্রিয়াল যদি একটা পলিসিগত বিষয়ে বসেন, যেখানে ফাইন্যান্স মিনিস্ট্রি থাকবে, কমার্স মিনিস্ট্রি থাকবে, প্ল্যানিং মিনিস্ট্রি থাকবে, শিক্ষা মন্ত্রণালয় থাকবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকবে, এবং সেখানে তারা বলবে যে ওকে, বাংলাদেশকে আমরা আগামী 5 বছরের মধ্যে স্কিল এক্সপোর্টিং নেশন বানাতে চাই, আমাদের বাংলাদেশ হবে স্কিলিং বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, আমরা দক্ষতাকে আমরা অ্যাড অন করব না, দক্ষতাকে আমরা ইন্টিগ্রেটেড করব। লুক, এক একটা ইন্ডাস্ট্রির ওনার যে কোনো একটা জেলায় গিয়ে এক একটা মানে ট্রেনিং সেন্টার যেগুলো আছে যুব মন্ত্রণালয়ের, ওদের দায়িত্ব নিতে পারে। 64 জেলায় 64টা ইউথ সেন্টার আছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কেমন আমরা আলোচনা করব আগামী 5 বছর আমরা কিভাবে কাজ করতে পারি, কোন নীতি আসতে পারে। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা আলোচনা করছি দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরাদের কিভাবে আমরা যুক্ত করতে পারি। আমরা এই আলোচনায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আমরা আলোচনা করছি দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরা নিয়ে। আমরা আলোচনা করছিলাম 5 বছর, ভেরি ইন্টারেস্টিং টার্ম। থ্যাংক ইউ সো মাচ একেএম রিপন, আপনি 5 বছরের টার্মটা বলেছেন, কারণ 5 বছরে আমাদের সরকার হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, এবং বিশ্বে বড় দেশগুলো মোটামুটি 4 থেকে 5 বছর একটা প্ল্যানিং ফেজ বাই ফেজ আগায়। আহমদুল হক, আপনার কাছ থেকে আসতে চাই, আগামী 5 বছরে
দক্ষতার কোন রোডম্যাপ যদি বাংলাদেশ নেয় সেখানে লোকাল এমপ্লয়াবিলিটি, বিজনেস এবং বাংলাদেশ গ্লোবালিও, যেটা উনি বলছেন মানুষ এক্সপোর্ট না, দক্ষতা স্কিল এক্সপোর্ট বাংলাদেশ করতে পারবে, যদি একটু শেয়ার করেন। সো এই 5 বছরতে আপনি যে ধরেছেন সেটা হলো যে এখন যারা ইউনিভার্সিটি বেরোচ্ছে ওদেরকে আমরা কি করতে পারি, যারা ইউনিভার্সিটিতে ঢুকছে তারা কি করছে, যারা স্কুলে গেছে, অল সিমিলটেনিয়াসলি আমাদেরকে পলিসিটা দেখতে হবে। বিকজ আপনি এখানে আপনি আপস্কিল করে ফেললেন, চিরজীবন তো আপস্কিল করবেন না। আপনি চাবেন যে যারা আসছে পাইপলাইনে দে আর গেটিং বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার, সো দ্যাট ইট বিকামস এ ভেরি ন্যাচারাল জিনিসটা আছে। সো এখানে আমি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখি সেটা হলো আমাদের টিচার্স ট্রেনিং ওকে, ইজ ভেরি ফান্ডামেন্টাল। আমরা সব টিচার্সরা আসে সব ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে ইউনিভার্সিটি, ভেরি ফিউ টিচার্স হ্যাভ টিচিং সার্টিফিকেশন, হাউ টু টিচ। ওকে, একটা বাচ্চাকে দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা আমি খুব ভেরি পার্সোনালি আছে, সেটা হলো স্পেশাল নিড স্টুডেন্টস। Okay. একটা ক্লাসরুমে 30 to 40% পিপুল হু হ্যাভ ডিফিকাল্টি ইন লার্নিং। আমরা কিন্তু ওদেরকে ভাগ করে ফেলতে পারবো না, এটাকে আমাদেরকে ইনক্লুসিভ আনতে হবে। এই যেটা পড়াবে এদেরকে, এদের টিচারদেরকে স্কিলস করতে হবে। সো আমাদের কিন্তু আমি যত আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে টিচার্সদের স্কিলস করার বাজেট ইজ সো লো, একবার ওভারঅল শিক্ষাক্ষেত্রে বাজেট খুব লো, খুবই লো। তো আমার কাছে মনে হয় যে একটা টিচার ইন্সপায়ার্স হান্ড্রেডস অফ ছেলেমেয়েরা। ওকে, সেই জায়গায় তাহলে গুরুত্ব দিতে হবে। একটু ডক্টর কে এম হাসান রিপন, আপনার কাছে আসতে চাই। আপনি 5 বছরের কথা বলেছেন, আমি যদি 3টা কম্পোনেন্ট ধরি, একটা হচ্ছে স্কিল, ডায়াসপোরা এবং সরকার। এই 3টাকে যদি আমি সেতুবন্ধন গড়তে চাই, হোয়াট আর দ্য প্র্যাকটিক্যাল স্টেপস policy initiative government can take that you think would be better to make a skilled nation? স্কিল নেশনের জন্য তো প্রথমে এই আইডিয়াটা ইনস্টল করতে হবে পলিসির মধ্যে যে স্কিলিং বাংলাদেশ। আমরা বাংলাদেশকে আগামী 5 বছর স্কিলের উপরে ফোকাস দিব। তার মানে এই না যে আমরা আন্ডারমাইন করছি এডুকেশন। নো, আমার ডিগ্রি দরকার, আমার ডিগ্রি ইনস্টলমেন্টে আসছে, বাট আমি তো পিএইচডি পর্যন্ত করেছি, বাট এটা ইনস্টলমেন্টে আসছে। ব্যাপারটা এরকম না পিএইচডি করে চাকরি করবো, ব্যাপারটা এরকম না। সো স্কিলিং বাংলাদেশের এইটা পলিসিগত হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের একটা বিশাল সংখ্যক মানুষ দেশের বাইরে যায়। সো আমাদের এখন $20-22 বিলিয়ন আমাদের রেমিটেন্স থেকে আমরা প্রায় 25-26 কাছাকাছি। সো এটাকে 100 বিলিয়ন বানানো সম্ভব এবং আগামী 10 বছরের মধ্যে সম্ভব, যেটার ফার্স্ট মাইলস্টোন আগামী 5 বছর হতে পারে। কি সেখানে আপনি স্কিলকে এমফেসাইজ করেন, যারা বাইরে যাচ্ছে তাদের ইনভেস্টমেন্টকে আপনি উৎসাহিত করেন এবং তার ইনভেস্টমেন্টকে আপনি তার উপরে ছেড়ে দিয়েন না। অসংখ্য মানুষ বিদেশে গিয়ে বাংলাদেশে এসে 25 লাখ 30 লাখ টাকা খরচ করছে, ঘর বানাচ্ছে, মুরগির ফার্ম দিচ্ছে, একসঙ্গে পুরো খামারের মুরগি মরে গিয়ে শেষ, সে আবার চলে যাচ্ছে। সো দেয়ার ইজ নো স্পেসিফিক মানে ইনভেস্টমেন্ট। সো এই জায়গার একটা ব্যাপার যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে সরকার যদি ইন্ডাস্ট্রির সঙ্গে বসে, কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, এদের সঙ্গে যদি বসে যে ভাই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে ভাই উনি যেটা বলছিলেন তুমি একাডেমি আপনি বলছেন একাডেমি শেখো ভাইয়ের সাথে সাথে স্কিল শেখো ইন্ডাস্ট্রিতে যাও। আমি বলছি ইন্ডাস্ট্রি যদি ইনসেন্টিভাইজ প্ল্যানের মধ্যে আনতে পারে সরকার ইন্ডাস্ট্রিকে, কিরকম যে এটা মালয়েশিয়া করে দেখিয়েছে। মালয়েশিয়া যে এইচআরডি মিনিস্ট্রি ওটা করিয়ে দেখেছে, যে কারণে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, বাংলা ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মালয়েশিয়ায় 25 কোটি মানুষ মনে হয় না, এরকম কাছাকাছি, তাদের প্রায় 5000 প্লাস আপনার মানে ট্রেনার্স আছে। আমাদের বাংলাদেশে আপনি চিন্তা করেন, মালয়েশিয়া যেটা করেছে ভাই, তুমি যদি তোমার এমপ্লয়িকে রিস্কিল করাও, আপস্কিল করাও, তোমাকে সরকার ইনসেন্টিভ দেবে। বাহ, তার মানে কি ইন্ডাস্ট্রি ইনসেন্টিভের আশায়, কারণ সবার মনের মধ্যে বাসে থাকে হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য এখানে কি আছে। সরকার যদি বলে যে হ্যাঁ তুমি তোমার প্রতিষ্ঠানে 1000 ছেলে মেয়ে আছে, 1000 লোক কাজ করছে, তুমি ওকে প্রতি বছর তুমি ওকে ট্রেন্ড আপ করো, স্কিলিং করো, রিস্কিলিং করো, আপস্কিলিং করো, উই উইল গিভ ইউ ইনসেন্টিভ। এটা তোমার একটা ট্যাক্স রেবিট হতে পারে, হোয়াট এভার। সো এইটা একটা ব্যাপার। ইনক্লুশনের কথা আপনি বলেছেন, বাংলাদেশে 2-2.5 কোটি মানুষ তো আছে যারা আপনার মানে ডিফারেন্টলি এবেল আমরা বলি, বা ধরেন আপনার এই মানুষগুলোকে যদি আপনি একবার বাদ দেন, সারা বাংলাদেশকে স্কিল করেও লাভ নেই। সো ওখানেও যদি আপনি আবার ইনসেন্টিভাইজ প্ল্যানের মধ্যে ইন্ডাস্ট্রিকে নিয়ে আসতে পারেন, তাদেরকে নিয়ে আমি একটা জব ফেয়ার করেছিলাম, 1200 লোককে নিয়ে, এক একজনের এক এক ধরনের স্কিল, এক এক ধরনের ট্যালেন্ট। সো ওইখানেও আসলে জায়গা আছে অনেক কাজ করার, কিন্তু আমার একটা কথাই প্রথমে, আপনি যদি র্যান্ডম ইনিশিয়েটিভ নেন, যেটা আমরা গত 55 বছরে দেখেছি, সেটা ডায়াসপোরাকে নিয়ে নেন,
আর পলিসিগতভাবে ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে নেন, তাহলে আপনি দিন শেষে নাম্বার পাবেন যে আইএলও 3,500 মানুষকে স্কিল 21 এর ভেরি মাধ্যমে হার্শ। লাইক ধরেন আমরা 5 বছরের কথা বলছি, আগের সরকার যা করছে এটা সব বাদ, এখন নতুন করে আবার ভবিষ্যতে যে আসবে। আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন একটু করতে চাই, যেটা আপনারা দুজনেই বলেছেন যে একাডেমি এবং ইন্ডাস্ট্রি কোরিলেশন, অর্থাৎ আমি ইউরোপে নিজেও দেখেছি যে সকালবেলা ক্লাস করে বিকালবেলা গিয়ে ইন্ডাস্ট্রির সাথে, যে এই মডেলটা বাংলাদেশে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? It's a difficult situation. কারণ হলো যে আমরা যদি ইউনিভার্সিটিতে যাই, আমরা কিন্তু এটা ইনিশিয়েটিভ অনেক নিয়েছি, লাস্ট 10-15 বছর হয় নাই? ট্রাই করেছি। হ্যাঁ, এটা হয় নাই, অনেক কারণ আছে। সেটা হলো যে ইউনিভার্সিটিরা আমাদেরকে বলে যে আমরা তো ওদেরকে স্কিলস করার জন্য তো ইউনিভার্সিটিতে আমরা পড়াই না, আমরা এটা পড়াই তাদেরকে একাডেমিক দিচ্ছি। ভাই একাডেমি কয়টা জব আছে? হ্যাঁ, তো একাডেমিক দিচ্ছি, Sorry, তারপরে আমি তো আমি skills সম্মান এ যাই। রেখেই বলছি। জি, না, না, I understand. আমি আপনাকে প্রথমে আলেকজান্ডারের এক্সাম্পল দিয়েছিলাম না, তো আলেকজান্ডার তো প্রথমে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অ্যারিস্টটলের আন্ডারে, কিন্তু ফিলিপ তো স্টার্টেড। জি, আপনি একটু শেষ করেন, তারপর আপনার কাছে না, আসবো। সো দ্য কি ইজ দ্যাট ওদেরকে আপনার এই যেটা বলেছে ইনসেন্টিভ, হ্যাঁ, ইনসেন্টিভটা খালি ক্যাশ দিলে হবে না, গভর্নমেন্টের টাকা নাই, দে হ্যাভ পলিসিস দ্যাট ক্যান মেক ইট মাচ ইজিয়ার। ট্যাক্স ব্রেক, যে তুমি যেই টাকাটা স্পেন্ড করছো এটার জন্য, সেটা ফুললি তোমাকে ট্যাক্স ব্রেক দেওয়া হবে। দোজ আর বিগ ইনসেন্টিভ। ভ্যাট, অনেক কিছু আছে, দে হ্যাভ মেনি টুলস। ওকে, উইথ দ্যাট টুলস ক্যান ইউ ম্যানেজ? আপনার কাছে একটু আসছে, আপনি এক্সাম্পলটা বলেছিলেন যে ইউরোপে আপনি দেখেছেন, এবং ধরেন আমাদের কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান রাখা আছে, প্রাণ আরএফএল থেকে শুরু করে স্কোয়ার, ওয়ালটন, বলে শেষ করা যাবে না। দে আর গেটিং বিলিয়নিয়ার, ইউনিকর্ন বলতে পারেন। ইন্ডাস্ট্রি আছে, শিক্ষা প্রতিষ্ঠানও আছে, সরকার আছে মাঝখানে, কেন পারছে না ভাই? এটা পাচ্ছে না কেন? মানে আমাদের আইনগত কিছু সমস্যা আছে। ধরেন একজন ইউনিভার্সিটি তৈরি করবে, ইউনিভার্সিটির জন্য সে টাকা দিয়ে দিয়েছে, এখন টাকা মানে হচ্ছে তার ডোনেশন দিয়ে দিয়েছে, এখন ওখানে একাডেমিশিয়ানরা বসে তারা তাদের মতো করে চালাচ্ছে। সো আমার মনে হয় এই জায়গাটাতে হয়তো পলিসিগতই রাখতে হবে, বিকজ একজন ব্যবসায়ী তার মাথার মধ্যে সারাদিন ঘুরে আরওআই ঘুরে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ঘুরে, কিন্তু ওই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের জন্য সে কিন্তু এই তার যে তৈরি করা প্রতিষ্ঠানগুলো, এগুলোতে কিন্তু সে যেতে পারছে না, ইভেন কি সে বসতেও পারে না। সিমিলার, মানে আমি বলছি না যে তাদের বসতে দিতে হবে, মানে পলিসিগত মানে চাচ্ছি আমরা আর কি। বাট আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে আমার মানে দক্ষতাকে যদি আমরা এই মুহূর্তে অগ্রাহ্য করি, ধরেন ইউনিভার্সিটি যদি বলে আমার স্কিল দেওয়ার দায়িত্ব না, ভাই তাহলে তুমি তো এখন বাংলাদেশের নাম্বার 1 মেইন স্ট্রিম এডুকেশন প্রোভাইডার। সো এডুকেশন প্রোভাইডার দিয়ে 1990 সাল পর্যন্ত আমরা ডিগ্রি দিয়ে চাকরি পেয়েছি। 90-এর পরে ইন্টারভিউ যেখানে হচ্ছে স্কিল বেসড, ইন্টারভিউ হয় স্কিল বেসড। আমি নিজে আমার ফার্স্ট চাকরি পেয়েছি এক্সেলে এরকম একটা শিট প্রস্তুত করে। আই গট মাই ফার্স্ট জব। They didn't ask me about my degree, my college, my CGPA, nothing. একটা লার্নিং, লাইক ধরেন আমি যখন বিশ্বের নাম্বার 1 ইউনিভার্সিটি দিলে, হার্ভার্ড কিংবা অক্সফোর্ড কিংবা ধরেন ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ওদের কারিকুলামে যদি দেখি, ওদের দেখি 50% বা 60% হচ্ছে একাডেমিক, 50-60% হচ্ছে, এবং বিকজ অফ দ্যাট দে আর গেটিং নাম্বার 1, নাম্বার 2, 10 ইউনিভার্সিটি। আমাদের কি এখন আপনি আমাকে বলেন, উনাকে আপনি কোন ইউনিভার্সিটিতে ঢোকাতে পারবেন অ্যাজ এ প্রফেসর? না, কিন্তু ইন্ডাস্ট্রিতে পারবো। ইন্ডাস্ট্রিতে ঢুকবে, ওনা লার্নিং নিতে পারবে, কিন্তু ইউনিভার্সিটি পারবে। বাট উনি বাংলাদেশে যদি আসেন, আমি বাংলাদেশে 25 বছর কাজ করেছি, এখন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতে যাব, আমাকে বলবে ভাই ডু ইউ হ্যাভ রিসার্চ আর্টিকেল, ডু ইউ হ্যাভ পাবলিশড আর্টিকেল, সামথিং, ইউজিসির এতগুলি প্যারা আছে, তোমাকে নিতে পারবো না আমি। সো প্র্যাকটিস অফ, আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা একটা ইনিশিয়েটিভ চালু করেছি, প্রফেসর অফ প্র্যাকটিস। ওয়াও, ভেরি গুড। প্রফেসর অফ প্র্যাকটিসটা নিয়েছি কেন জানেন? ডক্টর সবুর খান এবং আমাদের সিন্ডিক মানে একাডেমিক ওনাদেরকে আমরা প্রেজেন্টেশন দিলাম যে ভাই মানে প্রফেসর দে আর অ্যারিস্টটল, দে ক্যান টিচ আস হাউ টু থিঙ্ক, বাট হাউ টু এক্সিকিউট, এটার জন্য একজন মানে রিয়েল ফিল্ডের লোক লাগবে, অতএব তাদেরকে আমরা ইনক্লুড করতে পারবো, বাইরের বিভিন্ন দেশে আছে। সো উই হ্যাভ স্টার্টেড দিস প্রফেসর অফ প্র্যাকটিস। ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। আমরা আলোচনা একেবারে শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ বয়সে তরুণ, যাদের বয়স 35 বছরের নিচে, এই সংখ্যাটা পার্সেন্টেজটা 65%, এবং প্রতিবার যেটা আমরা শোটা শুরু করেছিলাম 22 লাখ ছেলে মেয়ে বাজারে আসে। তাদের দোষ না ভাই, তারা এই 22 লাখ ছেলে মেয়ে বা যে তরুণ আছে তাদের প্রতি আপনাদের অ্যাডভাইস বা
কি ইনসাইট, তারা কি কি স্কিলে ফোকাস করবে এবং কিভাবে করবে। গিভেন আমাদের একাডেমিক নাই, এটা থাকবে, আমরা রাতারাতি চেঞ্জও করতে পারবো না, কিন্তু ওই ছেলেটার অনার্স মাস্টার্স কোর্স করতে সংসার চালাইতে হবে ভাই। তো তাদের প্রতি আপনাদের ইনসাইট বা ডিরেকশনটাকে আপনাকে দিয়ে শুরু করে আপনাদের আচ্ছা, আমি খুব শর্টেই বলি, আমি যেহেতু নিজে এমপ্লয়াবিলিটি মানে কোর্স করাই, মানে কোর্স পড়াই, তো সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ভাই, তুমি তোমার এডুকেশনাল ইনস্টিটিউট যেখানেই তুমি পড়াশোনা করছো, তুমি তোমার ক্যাম্পাসকে মনে করো ইটস ইওর ওয়ার্ক প্লেস, এবং এখানে তোমাকে একটা আইডি দিচ্ছে যেখানে স্টুডেন্ট লেখা আছে। সো ইউ ট্রাই টু অ্যাজ মেনি অ্যাজ পসিবল তুমি নেটওয়ার্কিং করো, কানেক্ট করো, সো দ্যাট একজন তোমাকে দেখে ইমপ্রেস হয় এবং তোমাকে সে কাজ করায়। নাম্বার 2 হচ্ছে প্লিজ ট্রাই টু ইউজ ডিজিটাল স্কিলস, যত ধরনের ডিজিটাল স্কিলস, স্পেশালি এআই টুলস। বাংলাদেশে আমি বিশ্বাস করি আগামী 5 বছরের মধ্যে মিনিমাম 500 মিলেনিয়ার তৈরি করতে পারবে এই এআই স্কিল যদি কারো থাকে। অ্যাটলিস্ট তোমার বানাতে হবে না, তুমি জাস্ট এআই টুলসগুলোকে ব্যবহার করো। ফর এক্সাম্পল আপনি যদি আমাকে বলেন আই ক্যান ক্রিয়েট a website within 30 minutes. Yes. You know that, right? আরো কম সময়ে বানানো যায়। Yes, and It's a giving a using prompt. the world best front end back end engineer দিয়ে আমি বানাবো। সো এইটা যদি বাংলাদেশের কোনো একজন ছেলে, তার বয়স 25 হোক বা তার বয়স 65 হোক, ইট ইজ পসিবল যদি সে এআই কে তার মধ্যে ইন্টিগ্রেট করতে পারে। থ্যাংক ইউ। আপনার কাছ থেকে সবশেষ শুনতে চাই এবং আপনার পার্সপেক্টিভ হাউ আমার ডায়াসপোরা ক্যান। পার্সপেক্টিভ হলো যে every individual young people, they have to take responsibility for their skills and education. হ্যাঁ, প্রবলেম হয়েছে এটা আমরা আমার ফ্যামিলিকে দিয়ে দিই, আমার টিচারকে দিয়ে দিই, ওদের রেসপন্সিবিলিটি। দে হ্যাভ টু টেক দেয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড সেলফ স্টাডি করতে হবে। ক্লাসরুমে তো একটা লেকচার দিচ্ছে, ইউ আর নট লাইক 10% দে ক্যান কিপ ইট, they have to go and practice it. So ultimately they have to take the responsibility. ওরা যদি রেসপন্সিবিলিটি না হয়, no matter how much আপনি ওকে স্কিলস করেন, সেটাতে কিছু পাবেন না আর কি। মোটিভেশন থাকতে হবে। ওকে। আর ফ্যামিলি হ্যাজ টু সাপোর্ট দেম, যে স্কিলস মানে মিস্ত্রি হচ্ছে না, they are getting a much better places and then they have the opportunity to go and do whatever they have. Yes, thank you so much আহমদুল হক, থ্যাংক ইউ সো মাচ ডক্টর কে এম হাসান রিপন। দর্শক, আমরা এতক্ষণ গ্লোবাল বাংলাদেশে আলোচনা করলাম দক্ষতা, কর্মসংস্থান এবং ডায়াসপোরাদের সংযুক্ত নিয়ে। যে বিষয়টি আলোচনা এসছে যে বিশ্ব খুব র্যাপিডলি এগিয়ে যাচ্ছে, বিশেষ করে টেকনোলজি ট্রান্সফার, এআই, ডিজিটাল ট্রান্সফরমেশন, নতুনভাবে আমাদেরকে স্কিল হতেই হবে, না হলে বিশ্বভাবে টেকা যাবে না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ, আমাদের যে ইকোসিস্টেম, প্রতি বছর যে 22 লাখ ছেলে মেয়ে বের হয়, কিন্তু আমাদের তরুণরা প্রায় 65%, যারা বাংলাদেশ জনসংখ্যার মোট কম্পারিজন করি, তাদের স্কিল ছাড়া সামনে আসলে চাকরি বলেন, ব্যবসা বলেন, কোথায় আগানো যাবে না। যেটা তারা পরামর্শ দিলেন যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা সেতুবন্ধন করতে হবে। হয়তো বা প্রথমে সে সকালবেলা সে শিখতে পারে একাডেমিক, বিকালে গিয়ে হয়তো কোনো একটা বড় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে প্র্যাকটিক্যাল স্কিলটা সেটা হয়তো ভবিষ্যতে সে আইদার চাকরিতে অথবা ব্যবসায় খাটাতে হবে। এছাড়া বাংলাদেশের জিটিএ বলেন কিংবা মধ্যপ্রাচ্যে গিয়ে আর্ন করা বলেন, সেইখানে ভালো করা একেবারেই অসম্ভব। সে কারণেই এই শোটার মাধ্যমে আমরা বলতে চাই যে সরকারকে, প্রাইভেট সেক্টরকে, ডায়াসপোরাকে সবাইকে মিলে একটা ইকোসিস্টেম করা, যার মাধ্যমে আমাদের তরুণরা এক একজন অ্যাসেট হবেন এবং সেই স্কিলটা চাইলে আমরা মানুষ না, স্কিল সেন্ড করতে পারবো দেশের বাইরে। দর্শক, গ্লোবাল বাংলাদেশে আমরা চেষ্টা করি এরকম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই গ্লোবাল বাংলাদেশে আলোচনা করা, একই সাথে ডায়াসপোরাদেরকে যুক্ত করি, কিভাবে তাদের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ করা যায়। এই শোটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারেন globalbangladeshow@gmail.com, একই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার +88 0191 631608 এই নাম্বারে। দর্শক, আমরা আগামী শনিবার আবারও নতুন একটা বিষয় নিয়ে হাজির হব। আমাদের দুজন অতিথি থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।